হে আসসালামু আলাইকুম। আজকে রিভিউ করব আইফোন 17 প্রো ম্যাক্স। ও সরি, এটা টেকনো স্পার্ক 40। ভাই, কপি করার একটা লিমিট থাকে, টেকনো সেই লিমিটটাকে ছাড়িয়ে গেছে। আইফোন 17 প্রো লঞ্চ হওয়ার আগে তার ডিজাইন কপি করে ফেলেছে টেকনো, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স টেকনোর ডিজাইন কপি করে বাজারে আসতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, একটু মজা করলাম, আজকে কোনো রিভিউ ভিডিও দেব না। আজকে টেকনো স্পার্ক 40 ফোনের একটা ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ফোনের লুকস ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওই ফোনের ভেতরে হার্ডওয়্যার সেকশনে কি কি থাকছে। কারণ ফোনটা শুধু দেখতেই সুন্দর হবে, কিন্তু ভেতরে কাজের তেমন একটা জিনিস থাকবে না, এই ব্যাপারটা কিন্তু খুব একটা জমে না। তো 14,000 টাকায় অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটা কি শুধু দেখতেই সুন্দর, নাকি এই ফোনটাতে ভালো কিছু আছে, এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ফার্স্টে আমরা এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটার ব্যাক সাইডের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ওই যে বললাম, আইফোন 17 প্রো ম্যাক্সের হুবহু কপি করা হয়েছে এই ফোনটার ব্যাক সাইডের ডিজাইন। ব্যাক সাইডটা ম্যাট ফিনিশিং এবং বক্সি শেপের হওয়ার কারণে ফোনটা হাতে ধরলে বেশ প্রিমিয়াম লাগে। ফোনটার বাম পাশে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন থাকছে, এবং ডান পাশে সিম কার্ড ট্রে থাকছে। আর নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং ইয়ারফোন জ্যাক এবং মাইক্রোফোন থাকছে, এবং উপরের দিকে সেকেন্ডারি স্পিকার থাকছে। ফোনটাতে স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, এবং বাজেট অনুযায়ী এর স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো। তো বাজেট বিবেচনা করলে এই ফোনটার ডিজাইন 10-এ 9 পাবে। ডিজাইনটা ভালো হলেও এই ফোনটার ডিসপ্লে সেকশন কিন্তু খুব একটা ভালো না। ফোনটাতে ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চি একটা আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। এই প্যানেলটা 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে, তবে এটা ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে। আর ডিসপ্লেতে কি প্রোটেকশন থাকছে সেটাও কিন্তু ক্লিয়ার ভাবে জানা যায়নি। ডিসপ্লের কালার স্যাচুরেশন ভালো, ব্রাইটনেসও অনেক ভালো, বিশেষ করে এই বাজেটের ফোন হিসেবে। তবে এইচডি প্লাস ডিসপ্লে হয়, এটা থেকে ডিটেলস একটু কম পাওয়া যায়। ভিডিও প্লেব্যাক কিংবা ইউটিউবে ভিডিও প্লে করার সময় কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে সানলাইটে ভিজিবিলিটি মিডিয়াম লেভেলের, সরাসরি সানলাইটে যে এর ডিসপ্লে দেখতে একটু প্রবলেম হয়। আর কাছ থেকে কোনো মিডিয়া কনজিউম করার সময় ডিটেলস অনেকটাই কম পাওয়া যায়। আর এই ডিসপ্লেটা চারপাশে চিন বেজেল অনেক মোটা হওয়ার কারণে এর ডিসপ্লেটা দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সবকিছু মিলায়ে এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি। তবে অফিসিয়াল মার্কেটের দিকে লক্ষ্য রেখে যদি এর ডিসপ্লে নিয়ে কোনো কথা বলতে যাই, তাহলে খুব বেশি কমপ্লেন করা যাবে না, কারণ অফিসিয়াল মার্কেট অনুযায়ী এর ডিসপ্লেটা আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটার ব্যাক সাইডে 3টা ক্যামেরা কাট আউট থাকলেও মাত্র একটা ক্যামেরা সেন্সরই থাকছে। আর একটা আয়ার ব্লাস্টার দিয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জে টেকনো অফিসিয়াল ফোনে আয়ার ব্লাস্টার প্রোভাইড করছে। এটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, কারণ আয়ার ব্লাস্টার সত্যি অনেক হেল্পফুল একটা ফিচার। ডে লাইট কন্ডিশনে এই ক্যামেরার ছবির ডিটেলস এবং শার্পনেস ভালো, কালার অ্যাকুরেসিও এই দামের ফোন হিসেবে স্যাটিসফ্যাক্টরি। কিন্তু মাঝে মধ্যে এর ফটো ওভারশার্প করে ফেলে এবং ডাইনামিক রেঞ্জও ভালোভাবে কন্ট্রোল করতে পারে না এই ক্যামেরা। আর লো লাইটে এই ক্যামেরা থেকে ভালো ফটো পাওয়া যায় না। আর এমনিতেও এই বাজেটের কোনো ফোন থেকে লো লাইটে ভালো কোয়ালিটির ফটো আশা করা যায় না। পোর্ট্রেট মোডে বেশ ভালো কাজ করেছে, ব্যাকগ্রাউন্ড ব্লার খুবই স্মুথ, সাবজেক্ট ডিটেকশন ঠিকঠাক, মাঝে মধ্যে এজ ডিটেকশন মিস করে, তবে ব্যাকগ্রাউন্ডে বেশি আলো থাকলে ব্যাকগ্রাউন্ড কেমন যেন সাদা করে ফেলে। ভিডিওগ্রাফির কথা বললে এটার ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো। সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও শুট করা যায়, এবং 1080p তেও 30 fps পর্যন্ত ভিডিও শুট করা যায়। তবে স্টেবিলাইজেশন না থাকার কারণে এটার ভিডিও অনেক শেকি হয়। তবে ডে লাইটের ভিডিও কোয়ালিটি মোটামুটি কাজ চলে যাওয়ার মতোই হয়, তবে লো লাইটের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না, অনেক নয়েজের দেখা পাওয়া যায়। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে ফোনটাতে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে। সেলফির ক্ষেত্রে স্ক্রিন টোন কিছুটা ব্রাইট থাকে এবং স্ক্রিন কিছুটা সফট করে ফেলে, তবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য যথেষ্ট ভালো ফটো পাওয়া যায়। এবং আমার মনে হয় এর সেলফি ক্যামেরা নিয়ে মোটামুটি সবাই সন্তুষ্ট থাকবে। তবে সন্তুষ্ট থাকবে না এর সেলফি ক্যামেরার ভিডিও সেকশন নিয়ে। এর সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 fps পর্যন্ত ভিডিও শুট করা যায়। এর ভিডিও কোয়ালিটি এভারেজ মনে হয়েছে, খুব একটা ভালো লাগেনি আমার কাছে। তবে যে ভিডিও কোয়ালিটি পাওয়া যায় সেটা দিয়ে টুকটাক কাজে লাগানো যাবে। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। আর আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে এটা 6128GB ভেরিয়েন্ট।
আরও একটা ভেরিয়েন্ট আসতে যাচ্ছে যেটা হয়তো 8/256 GB হবে, ওইটা এখনো বাজারে লঞ্চ হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে বাজারে লঞ্চ হয়ে যাবে। প্রসেসর নিয়ে যদি কিছু বলতে যাই তাহলে এই প্রসেসরটা বেশ পুরাতন একটা প্রসেসর, যদিও আগে 20 থেকে 25,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে এই প্রসেসরটা ব্যবহার করা হতো, আর বর্তমানে এটা 14,000 টাকার একটা অফিসিয়াল ডিভাইসে প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে। তবে 14,000 টাকা বাজেটেও এই প্রসেসরটা মেনে নিতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ এই প্রসেসরটা ডে টু ডে টাস্কগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারলেও গেমিং পারফরমেন্স কিন্তু এটার খুব একটা ভালো না। যদিও এই বাজেটে যারা ফোন কেনে তারা সাধারণত গেমিং এর জন্য ফোন কেনে না, তারা মোটামুটি একটা স্টেবল পারফরমেন্সের জন্য ফোন কেনে। তারপরেও যদি কেউ গেমিং করতে চায় তাহলে ফ্রি ফায়ারের মতো গেমগুলা মোটামুটি ভালোভাবে খেলা যাবে, টুকটাক ল্যাগের দেখা পাওয়া যাবে। তবে হেভি গেম যেমন পাবজি, কল অফ ডিউটি এই ধরনের গেম খেলতে গেলে কিন্তু ভালোই প্রেসার পড়বে ফোনের উপর, আর গেমিং পারফরমেন্সও কিন্তু ভালো পাওয়া যাবে না, অনেক ল্যাগের দেখা পাওয়া যায়। তবে ডে টু ডে টাস্কগুলো ভালোভাবে হ্যান্ডেল করা যায়, সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং ভালোভাবে হ্যান্ডেল করে এই ডিভাইসটা। আমি নর্মাল ইউজে তেমন কোনো প্রবলেম পাইনি, আর টেকনো ক্লেম করছে এই ফোনটা মিনিমাম 4 বছর মতো ভালোভাবে স্মুথলি রান করানো যাবে। আর ফোনটার ইউআই এর কথা বলতে গেলে ফোনটার ইউআই বেশ ক্লিন, ভালো স্মুথলি রান করা যায়, ল্যাগের দেখা পাইনি। তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকে যেগুলো আবার আনইনস্টল করে দেওয়া যায়। তো গেমিং পারফরমেন্স এই প্রসেসর থেকে ভালো পাওয়া না গেলেও নর্মাল কাজগুলো ভালোভাবে হ্যান্ডেল করা যায়। এখন ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি। এই ফোনটার মেইন হাইলাইট পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি সেকশন। ফোনটাতে 5200 mAh এর একটা ব্যাটারি থাকছে এবং 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকছে। ভাই একটা জিনিস চিন্তা করেন, 5200 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার এই মুহূর্তে 14,000 টাকা বাজেট রেঞ্জে কোনো অফিসিয়াল ফোনে কিন্তু দিচ্ছে না। এই ব্যাপারটা ক্যালকুলেশন করলে এইটার ব্যাটারি সেকশন কিন্তু অন্যান্য ডিভাইস থেকে অনেকটাই এগিয়ে আছে। তো এই ফোনটা থেকে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। নর্মাল ইউজ করলে প্রায় 2 দিন মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, তবে হেভি ইউজ করলে হয়তো 1 দিন বা একটু বেশি সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে চার্জ ফুরাই গেলেও কোনো টেনশনের কারণ নাই, কারণ 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে খুবই দ্রুত এই ফোনটা চার্জ করা যায়। তো সাধারণত যারা এই বাজেটে স্মার্টফোন কেনে তারা সাধারণত ব্যাটারি ব্যাকআপটাই একটু ভালো চায়, আর এই ডিভাইসটা কিন্তু সেটাই দিচ্ছে। তো ব্যাটারি সেকশনে আমি এই ফোনটাকে 10-এ 10 দিব। আর এই ফোনটা কিন্তু এই প্রাইস রেঞ্জে অনেক ভালো একটা ফিচার দিচ্ছে, সেটা হচ্ছে এনএফসি। তো বাংলাদেশে যেহেতু গুগল ওয়ালেট চালু হয়েছে, তো এনএফসি কিন্তু অনেকেরই কাজে দেবে। এখন এই ফোনটার কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে আমি আলোচনা করি। এর ভালো দিকের কথা বলতে গেলে এর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই পাওয়া যায়। 120 হার্জের ডিসপ্লে থাকায় ডিসপ্লেটা অনেক স্মুথ লাগে এবং 5200 mAh এর ব্যাটারি থাকার কারণে এটা থেকে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায় এবং চার্জারটাও কিন্তু 45 ওয়াটের থাকছে। আর এর খারাপ দিকের কথা বলতে গেলে আমি প্রথমে বলবো এর ডিসপ্লে সেকশন নিয়ে। এর ডিসপ্লেটা এইচডি প্লাস হওয়ার কারণে মিডিয়া কনজিউম করে খুব একটা মজা পাওয়া যায় না, এবং মেইন ক্যামেরার ভিডিও এবং সেলফি ক্যামেরার ভিডিও খুব একটা ভালো না। আর এর গেমিং পারফরমেন্স নিয়ে কেউই হ্যাপি থাকবে না। এই কয়েকটা দিক ছাড়া 14,000 টাকা বাজেট সেগমেন্টে অফিসিয়াল ফোন হিসেবে এই ফোনটার খুব বেশি খারাপ দিক আমি খুঁজে পাইনি। তো এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন নতুন রিভিউ পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।